সুপ্রভাত। বৃষ্টি ভেজা সকালের আজ 10ই এপ্রিল 2025, আমাদের এক্সকারশনের তৃতীয় দিন। গতকাল রাত্রি থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজ সকালটা শুরু হয়েছে একরাশ কুয়াশা ঘেরা নীরবতায়। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা মেঘ যেন গায়ে জড়িয়ে থাকা একটা সাদা শাল। রাতভর অঝোর ধারায় বৃষ্টির পর প্রকৃতি জেগে ওঠে এক নূতন স্নিগ্ধতায়। গাছের পাতায় জমে থাকা শিশিরে রোদের ঝলক নেই, আছে কেবল বৃষ্টির ছোঁয়া, নরম, শীতল আর সতেজ। এখন প্রায় 10টা বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে আমাদের দূরে কোথাও যাবার কোনো প্রোগ্রাম নেই। আমরা এই আমাদের হোমস্টের কাছেই রয়েছে মনসুং গ্রাম। সেই মনসুং গ্রামে রয়েছে জলসা বাংলো, যেটা ব্রিটিশ আমলের তৈরি একটা পুরনো বাংলো। আমরা সেখানেই যাব পায়ে হেঁটে। এখান থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এর মধ্যেই আমরা সকলে বেরিয়ে পড়ব সেই জলসা বাংলো দেখার জন্য। ব্রেকফাস্ট করেই আমরা সকলে বেরিয়ে পড়েছি। আমাদের এই হোমস্টে থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে যে জলসা বাংলো, সেই দিকে। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে হাঁটতে এই পাহাড়ি রাস্তায় বেশ ভালোই লাগছে, এক আলাদা রকমের অনুভূতি। সকলেই আমরা চলেছি সেই জলসা বাংলোর দিকে। আমাদের হোমস্টে থেকে এও আমাদের সঙ্গী হয়েছে। এ আমাদের পথ দেখেই নিয়ে যাচ্ছে। এদিকে চলে চলে। আমরা সবাই একসাথে। এখানে দুই ভাই আছে, এখানে দুই ভাই। পরে হয়তো পারে ইনভার নিয়ে আসবি। রাতে থাক বন্ধ হয়ে গেছে। ইনহেলার নিয়ে আসবো, প্রিপারেড ইনহেলার। এখন বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা জলসাঘরের দিকে। আমাদের কষ্টটা ম্যানেজ করবে। হ্যাঁ, কি বলছে? আমাদের বিজনেসের জন্য চেষ্টা আছে। ওদের রিক্সা সাপ্লাই দেবে না, ওদের মানে হচ্ছে ফিনান্স ম্যানেজার হবে। আচ্ছা, ভালো ভাষায় ফিনান্স ম্যানেজার হবে। ইউজ কে রাখা যাবে না ভাই, পুরো অ্যাবনর্মাল লস যাবে। সব ব্যাড ডেপ যাচ্ছে, শুধু সাসপেন্স দেখা মাসে 5 লাখ টাকা সাসপেন্স যাচ্ছে। রাস্তার ধারে অপূর্ব সুন্দর সুন্দর রঙিন ফুল ফুটে রয়েছে। এক অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। একেবারে বৃষ্টি ভেজা রাস্তা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর লাগছে এই পাহাড়ি রাস্তায়, বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে যেতে।
হ্যাঁ চলে যা চলে যা চলে 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 যা, এলাকা ছাড়ি চলে এসছিস তুই। এই সামনেই একটা অপূর্ব সুন্দর একটা হোমস্টে রয়েছে, খুব সুন্দর এই হোমস্টের লোকেশন। এটা হচ্ছে বার্মিক রিট্রিট দারাগাঁও। এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এই হোমস্টেটার লোকেশনটা খুবই সুন্দর, একেবারে রাস্তার ধারে এবং অপর দিকে একেবারে পাহাড়ি যে দৃশ্য সেখান থেকে দেখা যায়। খুবই সুন্দর এই হোমস্টে। এখানে আশেপাশে আরও বেশ কিছু হোমস্টে রয়েছে। এখানে তাদের বোর্ড এখানে লাগানো রয়েছে, যেমন পাহাড়িয়া হোমস্টে, অনুরাগ হোমস্টে, পিসফুল হোমস্টে। তাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে। উডেন রিট্রিট হোমস্টে, এরকম বেশ কিছু হোমস্টে এখানে রয়েছে। বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি, এখন যাচ্ছি জলসাঘর বলে একটা যে ব্রিটিশ হাউস রয়েছে সেই হাউসের দিকে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে এটা প্রায় 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই বাড়িতে নাকি রবীন্দ্রনাথ এখানে কিছুদিন স্টে করেছিলেন, সেই বাড়িতে আমরা যাচ্ছি, যার নাম এখন জলসাঘর। সুন্দর বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে, পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা পথে। দারুণ এক অভিজ্ঞতা। আমরা 4 কিলোমিটার প্রায় চলে এসেছি, আর বাকি রয়েছে এই মনসুং ভিলেজ মাত্র 2 কিলোমিটার। এই মনসুং ভিলেজেই রয়েছে জলসা বাংলো। আমরা প্রথমে সেখানেই যাব। সামনের রাস্তাটা খুবই সুন্দর, একদম দুপাশে সারি সারি পাইনের বন, অপূর্ব লাগছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে অপূর্ব এক অভিজ্ঞতা।
দু সাইডে পাইনের বন, তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, একেবারে নির্জন। দুপাশে পাইনের সারি। আমরা এসে পৌঁছে গেছি জলসা বাংলোতে। এই হচ্ছে জলসা বাংলোর প্রবেশদ্বার। ভেতরে ঘুরে দেখার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রবেশ মূল্য জনপ্রতি হচ্ছে 50 টাকা এবং ছাত্রদের জন্য 25 টাকা। এই বাংলোতে থাকার জন্য পর্যটকদের সুব্যবস্থাও রয়েছে। এখানে বাংলো ছাড়াও রয়েছে দুটো ট্রি হাউস। এখানে বুকিং করা যেতে পারে তাদের যে ইমেল রয়েছে সেই ইমেলের মাধ্যমে। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে কটেজের রেন্ট হচ্ছে পার ডে 3000 টাকা, আর ট্রি হাউসের রেট হচ্ছে 5000 টাকা পার ডে। এখানে খাবার খরচ আলাদাভাবে প্রদান করতে হবে। কিভাবে আপনারা এই জলসা বাংলো বুকিং করবেন তার ডিটেলস আমি দিয়ে দিলাম। আমরা সকলে টিকিট কেটে নিয়ে আমরা প্রবেশ করেছি মেন গেট দিয়ে। এই মেন গেট থেকে 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বাংলোর কাছে। এই বাংলোটা একেবারে পাহাড়ের ঠিক চূড়োর উপরে। এর চারপাশেই রয়েছে বহু পুরানো পাইন গাছ, আর রয়েছে প্রচুর সিংকোনা গাছ। এখান থেকে তিস্তার অপরূপ দৃশ্য এখান থেকে দেখা যায়। এই রাস্তার ধারে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবই সিংকোনা গাছ, আর রয়েছে বহু প্রাচীন পাইন গাছ। আমরা জানি পাইন গাছ সাধারণত
এক শাখা বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু এখানে যে প্রাচীন পাইন গাছগুলি রয়েছে সেখানে কিন্তু গাছগুলির একাধিক শাখা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের গাছ খুবই কমই দেখা যায়। আমরা এখন এসে পৌঁছে গেছি সেই একেবারে পাহাড়ের চূড়ায়। এখানে গাছের উপর বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। এখান থেকে পাহাড়ের যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। এখানে রয়েছে বসার চেয়ার এবং পাশেই রয়েছে একেবারে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, এবং এখান থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। এই হচ্ছে এখানে পর্যটকদের থাকার জন্য ট্রি হাউস। এই ট্রি হাউস সুন্দর করে নির্মাণ করা হয়েছে একেবারে গাছের উপরে। এই কটেজে থাকার এক আলাদা রকম অভিজ্ঞতা অর্জন করা যাবে। অপূর্ব সুন্দর এই ট্রি হাউস, এবং এই ট্রি হাউস থেকে পাহাড়ের যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করা যাবে। সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই ট্রি হাউস। লোহার কাঠামোর উপর কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এই ট্রি হাউস। এই দিকে আরেকটা ট্রি হাউস রয়েছে, এবং পাশেই রয়েছে সেই বিখ্যাত জলসা বাংলো। এই হচ্ছে সেই বিখ্যাত জলসা বাংলো। এটি অবস্থিত রয়েছে একেবারে আপার মনসুংয়ের পাহাড়ের চূড়ায়। 1920 সালের প্রথম দিকে ব্রিটিশরা এই বাংলোটি নির্মাণ করে। এই অঞ্চলে ব্রিটিশরা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত যে সিঙ্কোনা গাছ, তার বাগান এখানে গড়ে তোলে। এটি মূলত সিঙ্কোনা প্লান্টেশনে কর্মরত যে সাহেব এবং বাবুদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো। অপূর্ব সুন্দর এই বাংলো। এই বাংলোটি একেবারে পাহাড়ের চূড়ার উপর অবস্থিত। এখান থেকে তিস্তা নদীর উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। এটি ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক যুগ এবং তৎকালীন উদ্ভিদ অনুসন্ধানের একটি প্রমাণ। এই জলসা বাংলোর পাশেই রয়েছে একটি ট্রি হাউস। চলো আমরা উপরে উঠে দেখি এখান থেকে কীরকম ভিউ দেখা যায় এবং এই ট্রি হাউসটি কীরকম। একেবারে বৃষ্টিতে সিঁড়িগুলো পিচ্ছল হয়ে আছে। এখানে এখন কোনো পর্যটক নেই, তাই গেট দেখছি বন্ধ করা রয়েছে। পুরো বাড়িটাই কাঠ দিয়ে নির্মাণ। অপূর্ব সুন্দর তার ডেকোরেশন, এবং সুন্দর একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যাবে। এখান থেকে পাহাড়ের কি অপরূপ দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আজকে আকাশে মেঘ রয়েছে, না হলে এখান থেকে পুরো তিস্তা নদীর বিস্তৃত রেঞ্জ এখান থেকে দেখা যায়। অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে পাহাড়ের যে দৃশ্য।
অপূর্ব সুন্দর এই বাংলো। এর চারিপাশে গাছগাছালি ভর্তি, এক মনোরম স্নিগ্ধ একদম নিস্তব্ধ একটা পরিবেশ। এর চারিপাশে ভিউটা একটু দেখো। এটি একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা সমতল অংশে এটা গড়ে উঠেছে। এর চারিপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। খুব সুন্দর অপূর্ব এই এখানকার প্রাকৃতিক পরিবেশ। এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন পাইন গাছ। এই পাইন গাছগুলো কিন্তু অনেকগুলো শাখা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত পাইন গাছ একক শাখা বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু এখানে বহু প্রাচীন পাইন গাছগুলো অনেকগুলো শাখা আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এই জলসা বাংলো দেখার পর এখান থেকে আরও প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে মনসুং ভিউ পয়েন্ট। আমরা এখন চলেছি সেই দিকে। পুরো রাস্তা একেবারে মেঘে ঢেকে গেছে, এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে সত্যি এক অভাবনীয় সুন্দর একটা অভিজ্ঞতা। আমরা এখন চলেছি সেই মনসুং ভিউ পয়েন্টের দিকে। এই মনসুং এবং তার পার্শ্ববর্তী এলাকা মূলত এখানে প্রচুর সিনকোনা বাগান রয়েছে এবং সিনকোনা চাষ করা হয়ে থাকে। আমরা চলেছি সেই মনসুং ভিউ পয়েন্টের দিকে। চারিদিকে অপূর্ব সুন্দর লাগছে মেঘে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে। আমরা এসে গেছি সেই মনসুং ভিউ পয়েন্টে। এই যে এখানে লেখা রয়েছে মনসুং যে ভিলেজ, সেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে মনসুং ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্য এখান থেকে দেখা যায়। এই হচ্ছে মনসুং ভিউ পয়েন্ট। এখানে লেখা রয়েছে আই লাভ মনসুং। এখান থেকে অপূর্ব পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এরপর আমরা এই মনসুং ভিউ পয়েন্ট থেকে আমরা ফিরে যাব আমাদের যে হোমস্টে, সেই দারাগাঁওয়ে আমাদের হোমস্টের দিকে। আমাদের প্রায় 7 কিলোমিটার হেঁটে আমাদের আবার পৌঁছতে হবে সেই আমাদের হোমস্টেতে। একেবারে পাহাড়ের মেঘের মধ্যে দিয়ে যেন আমরা হেঁটে চলেছি। এক অসাধারণ একটা অভিজ্ঞতা। পাহাড়ি পথে বাঁকে বাঁকে মেঘের ছোঁয়া নামে গায়ে, বৃষ্টির ছন্দে মন হারায়, নিরালায় সুখের সুর বাজে। পাতারা ফাঁকে সূর্য হাসে, মেঘের ছায়া আশেপাশে, বুনো গন্ধে পথ ভরে যায়,
যাত্রা যেন স্বপ্নে ভাসে। চলো পাহাড়ে মেঘের দেশে, বৃষ্টির সাথে গান বেঁধে, মন খুঁজে সুখের বাঁধন, যেন হারাই এই পাহাড়ি রতন। ঝর্ণার গানে মিশে থাকে বাঁশির সুর পথের পাকে, মাটির গন্ধে প্রাণ জাগে, পথিক মনের ঢেউ লাগে। বাতাসে মিশে যায় স্মৃতির গানে, কুয়াশার চাদর শীতল বাঁধনে, যাত্রার রঙে রাঙাই মন, পাহাড়ি পথে গড়ে তার ধন। চলো পাহাড়ে মেঘের দেশে, বৃষ্টির সাথে গান বেঁধে, মন খুঁজে সুখের বাঁধন, যেন হারাই এই পাহাড়ি রতন। ধীরে ধীরে পাহাড়ের কোলে সন্ধে নেমে আসছে। সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে অস্ত যাচ্ছে এবং এক অপূর্ব সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। অপূর্ব সুন্দর লাগছে। ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে। রাতের অন্ধকারে চোখ পড়ে যায় পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট আলোর বিন্দুতে। দূর থেকে দেখলে মনে হয় আকাশের তারারা বুঝি ভুল করে নেমে এসেছে এই পাহাড়ের কোলে। পাহাড়ের গায়ে জ্বলজ্বল করা প্রতিটি আলো যেন এক একটি স্বপ্ন, এক একটি গল্প। এমন এক মুহূর্ত দাঁড়িয়ে মনে যেন স্তব্ধ হয়ে যায়। চোখে শুধু আলো, তারা নাকি পাহাড় সেটাই আলাদা করে বোঝা যায় না। শুধু অনুভব করা যায় প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য কতটা গভীর, কতটা আবেগময়। আমাদের সন্ধ্যের পরই বনফায়ার শুরু হয়ে গেছে এবং বনফায়ারের সঙ্গে সঙ্গে আমাদের বারবিকিউ বানানোও হবে। ছাত্ররা খুবই মজা করছে, চলছে নাচ এবং গান, খুব এনজয় করছে ছাত্ররা। এখন চলছে বারবিকিউ বানানো। আমাদের হোমস্টের যিনি ওনার রয়েছেন তিনি এই বারবিকিউ বানাচ্ছেন। প্রায় 5 কেজি চিকেনের বারবিকিউ বানানো হচ্ছে।
আজকে প্রত্যেকে ঘরে যাবো রাত্রেবেলা আমাদের আর নেই তো আর 12টা থেকে 2টোর মধ্যে যে কোনো টাইমে না ঢুকে গেলে আবার কোথায় খুঁজবো ঘোরার আগে ঢুকে যাবো। একটা মাত্র দিন এটাই হচ্ছে চাবি মেরে আমরা চলে আসবো এখানে এসো আমাদের এক্সকারশনের আজকেই শেষ দিন। কালকে সকালেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের কালিম্পংয়ের উদ্দেশ্যে। সেখানে কালিম্পংয়ের কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখে আমরা রওনা দেব নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। আমাদের ট্রেন রয়েছে রাত্রিবেলায় পাহাড়িয়া এক্সপ্রেস।